চেয়ারপারসনের বিশেষ সহকারী শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, অ্যাডভোকেট, সদ্য কারামুক্ত এস.এম. জাহাঙ্গীর এবং এখানে জাতীয়তাবাদী ছাত্রদলের এক সময়ের আমার সহকর্মী, পরবর্তীতে জাতীয়তাবাদী যুবদলের সকল সাবেক নেতৃবৃন্দ, তারা আয়োজন করেছেন সাইফুল আলম নীরবের মুক্তির এই আয়োজন। সাইফুল আলম নীরব কারাগারে কেন? সমস্ত মানুষ বলে, সবাই বলে যে তার যেটা বাড়ি এবং কনস্টিটিউয়েন্সি তেজগাঁ শিল্পাঞ্চল থানা একই জায়গায়, একই কনস্টিটিউয়েন্সি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সবাই মনে করে যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেব তিনি সাইফুল আলম নীরবকে আটকে রেখেছে। এটা বাংলাদেশ, এইটা রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার, কুৎসা রটানো যায়, ক্ষমতা থাকলে নানাভাবে নির্যাতন করা যায়, নিপীড়ন করা যায়। আজকে সাইফুল আলম নীরব সেই নির্যাতনের শিকার। ও তো একজন রাজনীতিবিদ, 2018 নির্বাচন করেছে তেজগাঁ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে। যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হতো, স্বরাষ্ট্রমন্ত্রী জিততেন না, এমপি হতেন সাইফুল আলম নীরব। আর শুধুমাত্র এই প্রার্থী হওয়ার কারণে সাইফুল আলম নীরব কারাগারের মধ্যে, অন্য কোনো কারণ না। 2023 সালে আমরা যখন বেরিয়ে আসছি কারাগার থেকে, আমি, শিমুল ভাই, আরো অনেকে ছিলেন, তখন সাইফুল আলম নীরব, জাহাঙ্গীর, মুন্না, গোলাম মওলা শাহিদ, এরা সব ঢুকছে কারাগারের মধ্যে। আমার ধারণা ছিল যে হয়তো 2-3 মাস পর তারা বেরিয়ে আসবে, কিন্তু পরে মনে হলো এরা তো অপেক্ষাকৃত তরুণদের নেতৃত্ব দেয় বা দিয়েছে, এখনো তরুণদের উপর এদের প্রভাব আছে। সাইফুল আলম নীরব সহ যারা এই তারুণ্যের শক্তিকে বন্দী করে রাখলে ওরা যে একটা দামি নির্বাচন করবে, একটা জনগণকে প্রতারণার নির্বাচন করবে, ওরা যে একটা মিথ্যা নির্বাচন করবে, এইটা নিশ্চিত করার জন্যই সেদিন এই তরুণদের নেতাদেরকে গ্রেফতার করে রাখা হয়েছিল, এবং নির্বাচনের আগে তারা ছাড়া পাবে না। আর প্রধানমন্ত্রীর কথা বলছেন, মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে আনন্দ এবং খুশির দিন হচ্ছে ঈদের দিন। ঈদের দিনে ছোট বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকেই খুশি আনন্দতে ভেসে যায়, নতুন কাপড় চোপড় পায়। হিন্দু ধর্মের, হিন্দু সম্প্রদায়ের তাদের হচ্ছে পূজা, দুর্গা পূজা, তারা আনন্দিত হন, খুশি হন। আর শেখ হাসিনার আনন্দ খুশি হচ্ছে জেলখানাগুলো বিএনপির নেতা কর্মীদের দিয়ে ভরে গেছে কিনা, এইটা নিশ্চিত হলে শেখ হাসিনা আনন্দিত হন, শেখ হাসিনা খুশি হন। আজকে কোথায় দেশ? আজকে দেশের কি অবস্থা? শেখ হাসিনার সেখানে খবর আছে? আপনার জাতীয় রিজার্ভ এখন $17 বিলিয়ন। এমনি বাংলাদেশ ব্যাংক থেকে অফিসিয়াল বলা হচ্ছে 19, আসলে তা না। IMF কে যে রিপোর্ট করছেন, গোপনে একটা রিপোর্ট করতে হয়, সেখানে বলা হচ্ছে $17 বিলিয়ন। অর্থাৎ 3 মাসের যে আমদানি করবেন, সেই আমদানি করার ক্ষমতা এখন আর বাংলাদেশের নেই। এখন প্রধানমন্ত্রী আমাদের ক্ষুধা নিবৃত্তের জন্য, আমাদের অনাহার, আজকে সাধারণ মানুষের এই ক্ষুধা অনাহার, এইটা মেটানোর জন্য আপনার পদ্মা সেতুর দিকে তাকিয়ে থাকলেই বোধহয় পেট ভরে যাবে, ফ্লাইওভারের দিকে থাকলেই বোধহয় পেট ভরে যাবে, এইটা প্রধানমন্ত্রী মনে করে। কারণ উনি খাদ্য কিনবেন কি দিয়ে? উনি খাদ্য পণ্য কিনবেন কিভাবে? ডলার তো তলানির মধ্যে। কিন্তু আপনি যদি প্রতিবাদ করেন, তাহলে
সাইফুল আলম নীরবের মতো কারাগারে থাকতে হবে। দেশের মানুষ প্রতিবাদ করলে, কথা বললে তার ঠিকানা, তার একমাত্র ঠিকানা কারাগার। আর পার্শ্ববর্তী দেশের কোন আবদারি মাটিতে পড়ে না। প্রত্যেকটি আবদারি পূরণ করতে হয় শেখ হাসিনাকে। প্রত্যেকটা আবদার। সীমান্ত চুক্তি প্রোটোকল করেছেন, কিন্তু প্রতিদিন আমাদের লোক মারা যায়। শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী প্রতিবাদ দূরে থাক, একটু মাথা উঁচু করে কথাও বলতে পারেন না। কি পেয়েছেন আপনি প্রধানমন্ত্রী তাদের কাছ থেকে? এত নতজন কেন? আপনার সীমান্ত চুক্তি করার পরে বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে পাখির মতো। প্রতিদিন মৃত্যুর খবর, প্রতিদিন বাংলাদেশিদের নিহত হওয়ার খবর বিএসএফ এর দ্বারা। কিন্তু সব দিয়ে দিলেন, কিন্তু যেটা ন্যায্য পাওয়ার সেই তিস্তার পানি পেলেন না, সেই গঙ্গার পানি পাওয়া গেল না। সবচেয়ে বড় ব্যাপার দেখুন কি পেয়েছেন শেখ হাসিনা। ব্রিক্স নাম শুনেছেন না? ব্রিক্স, ভারত, রাশিয়া, চীন মিলে একটা অর্গানাইজেশন। সেইখানে ইন্ডিয়া বাংলাদেশের জন্য জোরালো ভাবে কোনো কথাই বলেনি। বাংলাদেশ বাদ পড়ে গেছে ব্রিক্স থেকে। এবং এটাও মানুষ মনে করে ভারত যদি চাইতো বাংলাদেশ সেই ব্রিক্সের সদস্য হতে পারত, কিন্তু হতে পারেনি। এত প্রেম, এত মহব্বত, কিন্তু ওই দিক থেকে কিছু পায় না, ওই দিক থেকে কিছু পান না তারা। শুধু অপমান ছাড়া, শুধু লাঞ্ছনা ছাড়া। আপনি কি পেয়েছেন প্রধানমন্ত্রী? পশ্চিমবাংলা, আসামে অনেক বাংলাদেশি মানুষকে তারা, পশ্চিমবাংলা, আসামে অনেক বাংলাভাষী মানুষকে আজকের বিজেপির সরকারের অনেক কর্তা ব্যক্তিরা বলেছেন এরা হচ্ছে বেআইনি বাংলাদেশী, যারা সেখানে বসবাস করে পশ্চিমবাংলা, আসামে। কে বলেছেন? দ্বিতীয় ক্ষমতাশালী ব্যক্তি, তার নাম অমিত শাহ। উনি বলেছিলেন এই তো কয়েক বছর আগে, এরা না খেয়ে থাকে, এরা খাবার পায় না, এরা ক্ষুধার যন্ত্রণায় ভারতে প্রবেশ করে। এইবার যদি বিজেপি জিতে, অর্থাৎ গত নির্বাচনের সময়, তাহলে এদের সবাইকে ঘাট ধরে বের করে দেবে। এটা বলেছিলেন পশ্চিম বাংলায়। আবার আসামে গিয়ে কি বলেছেন? সেখানকার বাংলাভাষী মানুষকে বেআইনি বাংলাদেশি চিহ্নিত করে বলেছেন যে এরা হচ্ছে উই পোকা, এই উই পোকাদেরকে একদিন বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে, এই অমিত শাহ বলেছে। তো আপনার লজ্জা হয় না প্রধানমন্ত্রী? ভারতের লোককে অবৈধ বাংলাদেশি বলে তাকে উই পোকার সাথে তুলনা করলে বাংলাদেশ অপমানিত হয় না? বাংলাদেশ লাঞ্ছিত হয় না? আপনি প্রতিবাদ করতে পারেন না, গলা তুলে কথা বলতে পারেন না। কিন্তু সাইফুল আলম নীরবরা কারাগারে থাকবে, কারণ ওরা প্রতিবাদ করে আপনার বেআইনি কর্মকাণ্ড, আপনার গণতন্ত্রহীনতা, আপনার বাক স্বাধীনতা কেড়ে নেওয়া এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচন না দেওয়া। এই কারণে আজকে সাইফুল আলম নীরবরা কারাগারে। আর যারা আমাদেরকে প্রতিনিয়ত অপমান করছে, আমাদেরকে উই পোকার সাথে তুলনা করছে, আমাদেরকে ক্ষুধার্ত, আমরা ক্ষুধার্ত কি ক্ষুধার্ত নয় ওটা আমাদের ব্যাপার। কোন লোক গেছে ভারতের কাছে হাত চাইতে, অথচ অপমানজনক কথাবার্তা বলছেন বাংলাদেশিদেরকে উদ্দেশ্য করে। শেখ হাসিনা নিশ্চুপ, কারণ শেখ হাসিনা একটি দাবি সরকার। ও অবাধ সুষ্ঠু নির্বাচনকে ভয় পায়, ও জনগণের ভোটারদের ভোটকে ভয় পায়। তাই তাকে একটা শক্ত খুঁটির সাথে বেঁধে থাকতে হয়। সেই শক্ত খুঁটি মনে করেন যে পার্শ্ববর্তী দেশ।
আর এই শক্ত খুঁটি মনে করে তিনি বাংলাদেশের মানুষকে ত্যায্য করেছেন, তিনি ভোটারদেরকে ত্যায্য করেছেন, তিনি গণতন্ত্রকে ত্যায্য করেছেন, তিনি অবাধ সুষ্ঠু নির্বাচনকে ত্যায্য করেছেন। এক বেআইনি সরকার, এক বেআইনি অবৈধ সরকার আজকে দেশের সমস্ত বিরোধী দল, সমস্ত গণতন্ত্রকামী মানুষকে কারাগারে ঢুকিয়ে রেখে তিনি সাম্রাজ্যের মতো দেশ শাসন করতে চাচ্ছেন। জনগণ শূন্য, ভোটার শূন্য, গণতন্ত্র শূন্য এমন একটি নির্দয় ফ্যাসিবাদী শাসন তিনি কায়েম করতে চান। বন্ধু আমার, শিমুল ভাই বলেছে, আমরা পরশুদিন গেছিলাম সাইফুল আলম নীরবের বাসা। তার 3 সন্তানের আহাজারি দেখে, 3 সন্তানের তার ভিতরের হৃদয়ের ভিতরের কান্না দেখে আমাদের চোখ থেকে অশ্রু ধারা থেমে থাকে। মাসের পর মাস, বছর পেরিয়ে গেল, সাইফুল আলম নীরবের মুক্তি মিলছে না। সব মামলায় জামিন। এটাই বোঝা যায় যে সব মামলায় জামিন, জেল গেট থেকে বেরোবে, আর ওই সময় আরেকটা ভুয়া একটা মামলা দেওয়া হলো। এই মামলা যে সরকারের তত্ত্বাবধানে সরকার নীরবকে আটকে রাখার জন্য এই মামলা দিয়েছে, এইটা বুঝতে কাউকে আর বেশি পড়াশোনার দরকার হয়, সহজেই বোঝা যায়। বন্ধুরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করব না। এই সরকারের অত্যাচার আর নিপীড়নের কাহিনী কি বলবো। নীরব আমাদের নেতা, কিন্তু গোটা জাতির গণতন্ত্রের যিনি প্রতীক, যিনি বারবার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছেন, নিজের জীবনকে বিপন্ন করে তিনি আজ বন্দী। কোনো কারণ নেই, শুধুমাত্র শেখ হাসিনার প্রতিহিংসা, শেখ হাসিনার প্রতিশোধ। আপনার 111 সরকার, আপনি কি বলেছিলেন? আপনার আন্দোলনের সরকার আপনার নামে 15টি মামলা দিল। ওই মামলাগুলো গেল কই? হাওয়া হয়ে উড়ে গেল। ওই মামলায় তো আপনার মিনিমাম প্রত্যেকটার সাজা হলে 200 বছর সাজা হতো যদি ন্যায় বিচার থাকত। কিন্তু আপনি আপনার ক্ষমতার কারণে আপনি আদালতের মালিক, আপনি প্রশাসনের মালিক, আপনি পুলিশের মালিক, আপনি কারাগারের মালিক। আপনি যখন যাকে ইচ্ছা তখন তাকে আটকে রাখতে পারেন, তখন তার বিরুদ্ধে মামলা দিয়ে প্রহসনের বিচার করতে পারেন। সেই প্রহসনের বিচারে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করা হয়েছে, সাজা দেওয়া হয়েছে। আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে সাজা দেওয়া হচ্ছে। কারণ তিনি তার রাস্তার কাঁটা সরিয়ে দিতে চান, পরিষ্কার রাখতে চান। আর এই পরিষ্কার রাখতে গিয়েই বাংলাদেশকে জিম্মি করেছেন, বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করেছেন। আমি সাইফুল আলম নীরবের এই মুহূর্তে মুক্তি চাই, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তার মুক্তি চাই। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সকল অন্যায়, মিথ্যা, ফরমাশি রায় প্রত্যাহার করে তার মুক্তি চাই, তার উন্নত চিকিৎসার জোর দাবি জানাই। আমি যে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে দেশ নায়ক তারেক রহমানের, সেই মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় আপনি মনে করেছেন সব আপনার নিয়ন্ত্রণে, আইন শৃঙ্খলা বাহিনী আপনার নিয়ন্ত্রণে, সব নিয়ন্ত্রণে। কিন্তু মনে রাখবেন, বেহুলার বাসর ঘরের একটা ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে কখন জনতার উত্তাল তরঙ্গ আপনার সেই সিংহাসনের দিকে ধেয়ে যাবে, আপনি সেটা টের পাবেন না। আপনাদের সকলকে ধন্যবাদ।